বড় দলের বিপক্ষে জাভি আলোনসোর ট্যাকটিক্স একেবারে জিরো। তাই প্রশ্ন উঠেছে, জাভি আলোনসো কি রিয়াল মাদ্রিদের কোচ হবার যোগ্য, বা এই দলটাকে তিনি কি নিয়ন্ত্রণ করে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারবেন? এই প্রশ্নের উত্তরটা অনেক লম্বা। কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা আপনার বিপক্ষে যাবে। সব কিছু মিলিয়ে পুরো বিষয়টা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমত, জাভি আলোনসো তার কোচিং কেরিয়ারে এখন অবধি যে স্টেজে রয়েছেন, তিনি একটা বাচ্চা মানুষ। কেন এই কথাটা বললাম? কোচিং কেরিয়ারে তার স্টেবিলিটি কতদিনের, বা তিনি কতদিন হলো এই কোচিং কেরিয়ারে আসছেন? ইউথ লেভেলে তিনি দীর্ঘদিন ছিলেন, এটাও কি বলা যায়? কিংবা সিনিয়র লেভেলে এসে কতটুকু তিনি সফল হয়েছেন? শুধুমাত্র বায়ার লেভারকুজেনে তিনি সফল ছিলেন বলতে শুধুমাত্র ওই দলটাকে তাদের ইতিহাসের একটা অন্যতম সময় উপহার দিয়েছেন। কিন্তু এরপরে খুব অল্প সময়ের মধ্যেই জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেয়া, মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের কি সঠিক সিদ্ধান্ত ছিল? একদিকে দেখলে আপনি মনে করবেন যে হ্যাঁ, এটা একটা রাইট ডিসিশন, যেহেতু কার্লো আনচেলত্তির সময় শেষ হয়ে আসছে, কার্লো আনচেলত্তির উপরে সেই ট্রাস্ট মাদ্রিদ কর্তৃপক্ষ রাখছে না, নতুন কাউকে দরকার। জাভি আলোনসো রাইট অপশন। নতুন, ইয়াং, ট্যাকটিক্স এবং পজিশনাল বেসড কোচিং করান, সেহেতু তাকে পছন্দ করাটা একেবারে অযৌক্তিক না। এখন এই যুক্তিকে আপনি তো একেবারেই ফেলে দিতে পারেন না। যদি আপনি ফেলে দিতে না পারেন, তাহলে তার পজিটিভ দিকের প্রশংসা আপনি যেমন করবেন, যেমন আমি করি, ঠিক তেমনিভাবে তার নেগেটিভ দিকটা নিয়েও আলোচনা করা খুবই জরুরি। নেগেটিভ দিক নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলবো যে লিভারপুলের বিপক্ষে জাভি আলোনসোর ট্যাকটিক্স টোটালি এক্সপোজড। যেভাবে এক্সপোজড হয়েছিলেন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। জাভি আলোনসো তিনি একটা শূন্যতায় ভুগছেন, সেটা হলো একজন হোল্ডিং মিডফিল্ডার। বায়ার লেভারকুজেনে ছিলেন জাকা, সেরকম একজন বা ওই ধরনের প্রোফাইলের একজন হোল্ডিং মিডফিল্ডার তিনি রিয়াল মাদ্রিদে পাচ্ছেন না। তো এটার চাহিদা তিনি যদি কর্তৃপক্ষকে দেন, কর্তৃপক্ষ যদি না দেয়, তাহলে এটা কর্তৃপক্ষ সমস্যা এবং জাভি আলোনসোর শূন্যতা। তবে রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিপক্ষে যেই ধরনের ফুটবল খেলেছে, এটা এক ধরনের নোংরা ফুটবল বললে খুব একটা ভুল হবে না। আপনি দুঃখ পাবেন না, কিন্তু এটাই সত্য যে আপনি 90 মিনিটে কয়টা শট অন টার্গেট নিতে পেরেছেন? আপনাকে সেই সুযোগটাই দেওয়া হয় নাই। যদি ওই সুযোগটা আপনাকে না দেওয়া হয়, তাহলে আপনি কি ফুটবল খেললেন? থিবো কুর্তোয়া একের পর এক অতি মানবীয় সেভ করেছেন, কিন্তু বিপরীতে আপনি লিভারপুলের গোলকিপারের কথা বলেন, তাকে বড় কোনো পরীক্ষা দিতেই হয়নি। তাহলে আপনি কি খুব সুন্দর ফুটবল খেলেছেন, এটা কি বলার সুযোগ আছে? নেই। তার মানে লিভারপুল আপনাকে শুধুমাত্র মাঠের ফুটবলেই না, ট্যাকটিক্যালি একেবারে আউটক্লাস করে দিয়েছে। ট্যাকটিক্যালি আউটক্লাস যখন করে দিয়েছে, তখন এই জায়গাটা বলতে হয়, লেফট সাইড থেকে যেভাবে রিয়াল মাদ্রিদ অ্যাটাকে ধার পাড়ায়, রাইট সাইড থেকে তার অর্ধেকেরও কম যদি বলি, তাহলে তো ভুল হবে না। তবে এই জায়গায় আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদেও প্রপার রাইট উইঙ্গার নাই। দেখুন, যেটা নাই সেই জায়গাটা আপনি আলাদা রেখে আপনি তো বলতে পারেন যে রদ্রিগো কার্লো আনচেলত্তির আমলে তো রাইট সাইড দিয়ে খেলেছে, ওই রাইট সাইড দিয়ে খেলেই তো অন্ততপক্ষে প্রতি সিজনে গোল অ্যাসিস্ট করেছে। এবার আপনি একটু হাতিয়ে দেখেন তো, রদ্রিগো শেষ কবে রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল করেছে? আপনি খুঁজতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে। এছাড়া জাভি আলোনসোর হাতে তো ব্রাহিম দিয়াস ছিল, তিনি কি তাকে ব্যবহার করতে পারতেন না? পারতেন। তো ট্যাকটিক্যালি এই জায়গাটাও অনেক বেশি ভুল করেছেন জাভি আলোনসো, যে তার প্লেয়ার দুজনই লেফট সাইড দিয়ে সব থেকে বেশি অ্যাক্টিভ, রাইট সাইডে একেবারেই নাই। রাইট সাইড দিয়ে যখন বল নিয়ে কিলিয়ান এমবাপে বলেন কিংবা রদ্রিগো যখন যতটুকু সুযোগ পেয়েছেন, ঢুকেছেন, সেখানে ম্যান মার্কিংয়ে ছিল একজন, কিন্তু যখন লেফট সাইডে গেছে তখন ম্যান মার্কিংয়ে করার জন্য, ভিনিসিয়াসকে আটকানোর জন্য মোহাম্মদ সালা পর্যন্ত নিচে নেমে চলে আসছে। জাভি আলোনসো কি প্রথম হাফে এই ব্যাপারগুলো চিন্তা করেননি? যদি চিন্তা না করে থাকেন, তাহলে বলবো যে আপনি এখনও বাচ্চাই আছেন। আপনার এই বাচ্চামির জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, যদি আপনি চান রিয়াল মাদ্রিদকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে। জাভি আলোনসোকে বাচ্চা বলতেছি শুধুমাত্র ওই একটা কারণে যে বায়ার লেভারকুজেন আর রিয়াল মাদ্রিদ নট আ সেম টিম। এই দুটো দলকে আপনি যদি এক চিন্তা করেন, দুই সাইডের বুন্দেসলিগা আর লা লিগার কম্পিটিশনকে যদি আপনি এক করেন, তাহলে হবে না। বুন্দেসলিগা আপনি শিরোপা জেতার পরে মিডিয়া আপনাকে যতটুকু উপরে তুলেছে, রিয়াল মাদ্রিদে একটা ম্যাচ হাইরা গেলে আপনি কোন পর্যায়ে নামবেন
আপনার এটা মানে এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, এই কয়দিন মোটামুটি ভালো বুঝেছেন। জাভি আলোনসো যদি টিম ম্যানেজমেন্টে ফেইলিওর হন তাহলে রিয়াল মাদ্রিদে বেশি দিন টিকবেন না। বাট হ্যাঁ, সে যেই ধরনের মেন্টালিটির কোচ বা এখন অবধি যেই প্রসেসটা অ্যাপ্লাই করছেন সেই প্রসেসটা 100% তিনি এখনও দলের মধ্যে প্রয়োগ করতে পারেননি, এই জায়গাটা মেনে নেওয়া যায়। তবে ওইটা বুঝতে হবে যে তিনি যদি প্লেয়ারদের মানসিকভাবে এবং দলগতভাবে যদি একত্রিত করতে না পারেন, ম্যানেজ করতে না পারেন, তাহলে এটা হবে রিয়াল মাদ্রিদে তার সবথেকে বড় ফেলিওর। অন্যান্য কোচরা রদ্রিগোকে দিয়ে যদি রেজাল্ট বের করতে পারেন, ভিনিসিয়াসকে দিয়ে যদি রেজাল্ট বের করতে পারেন, তাহলে জাভি আলোনসো কেন পারবেন না? নিশ্চয়ই তাহলে ট্যাকটিক্যালি কোনো একটা ঝামেলা আছে। এই সত্যটা স্বীকার করা মোটেও দোষের না, বরং স্বীকার করাটাই যৌক্তিক। কামাভিঙ্গাকে আপনি সেকেন্ড হাফে যে ডাবল পিভটে শিফট করেছেন, তারপরে কামাভিঙ্গাকে রাইট মিডে আপনি শিফট করেছেন, আপনি যেটা বার্সার কাছ থেকে সফলতা পেয়েছেন সেটা লিভারপুলের কাছ থেকে সফলতা পাবেন, এটা কিন্তু ঠিকভাবে বলা যায় না। প্রথম হাফে রিয়াল মাদ্রিদ যেই ধরনের ফুটবল খেলেছে, সেকেন্ড হাফে যদি একই ধরনের ফুটবল খেলেন তাহলে আপনি মানে হাফ টাইমের মধ্যে যে সুযোগটা পেলেন ওই সুযোগে আপনি দলের ভেতরে নতুন কি মেসেজ দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার না? অবশ্যই দরকার। বড় বড় কোচরা কি করেন যে আমি প্রথম হাফে যেটা খেলেছি সেকেন্ড হাফে আমি আর এক্সপেরিমেন্টে যাব না, আমাকে রেজাল্ট বের করে আনার জন্য যে ভুলগুলো প্রথম হাফে করেছি সেটা সেকেন্ড হাফে করব না। বাট প্রথম হাফের কপি পেস্ট যদি সেকেন্ড হাফে হয় তখন সেই ম্যাচের রেজাল্ট বের করাটা টাফ হয়ে যায়। যেমন আপনি একটু লক্ষ্য করে দেখবেন রিয়াল মাদ্রিদ বিগত সিজনগুলোতে প্রথম হাফে যেমন খেলতো সেকেন্ড হাফে তাদের খেলার ধার বেড়ে যেত, কিন্তু এখন বর্তমান জাভি আলোনসোর আন্ডারের বিষয়টা কি হয়ে গেছে, প্রথম হাফে খেলার ধার যেমন সেকেন্ড হাফে সেই খেলার আগের ধারটা থাকে না। এই জায়গায় একটা যৌক্তিক ডিবেট আমি যুক্ত করে দিতে চাই। বিগত দিনগুলোতে রিয়াল মাদ্রিদ প্রথমে প্রেস করতো খুবই কম, ন্যাচারালি ফুটবল খেলতো, নিজেদের পাওয়ারটা ধরে রাখতো, কিন্তু জাভি আলোনসোর আন্ডারে যেটা হচ্ছে প্রথমে প্রেস করো, তারপরে ন্যাচারাল ফুটবলটা খেলো, ম্যাচে নিয়ন্ত্রণ রাখো। তো এই জায়গাটা আপনি যৌক্তিক ডিবেট করতে পারেন যে নিজেদেরকে ধরে রেখে এমন একটা সময় যে একেবারে একসাথে অ্যাটাক করা, এটা বিগত দিনে হলেও বর্তমানে সেটা হওয়ার সুযোগটা নাই, তার কারণ শুরু থেকে প্রেস করছে। তো যৌক্তিক অযৌক্তিক সব বিষয় বিবেচনা করে এটা আপনাকে মেনে নিতে হবে যে রিয়াল মাদ্রিদের মতন একটা ক্লাবকে যদি আপনার নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে যদি নেতৃত্ব দিতে হয়, ইউরোপে যদি ডমিনেট করতে হয়, তাহলে আপনাকে এই মিস্টেকগুলো থেকে শিখতে হবে। এই একটা সিজন থেকে যদি আপনি শিখতে পারেন তাহলে তো ভালো, আর যদি মনে করেন শিখতে না পারেন তাহলে রিয়াল মাদ্রিদে খুব বেশি দিন আপনার সময় নেই, এটাও ধরে নেওয়া যায়। তবে রিয়াল মাদ্রিদ হুটহাট কোনো সিদ্ধান্ত নেবে না, এটাও মানতে হবে। জাভি আলোনসোকে এটাও মনে রাখতে হবে যে তিনি রিয়াল মাদ্রিদের কোচিং করাচ্ছেন, এটা বায়ার লেভারকুজেন না। আর আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার উপরে যে আস্থা রিয়াল ম্যানেজমেন্ট রেখেছে সেই আস্থার প্রতিদান দিতে হলে আপনাকে রেজাল্ট বের করতে হবে। আমার ব্যক্তিগতভাবে একটা প্রেডিকশন ছিল সিজনের শুরুতে। কাদেরকে করেছিলাম প্রেডিকশনটা? কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি, মোটামুটি আমরা কথাবার্তা যারা যারা বলাবলি করি, তাদের মধ্যে একজনের নাম বলি, হচ্ছে আহসান সচিব। আপনারা যার কন্টেন্ট দেখে থাকেন তাকে আমি একটা প্রেডিকশন করেছিলাম যে এই সিজনে রিয়াল মাদ্রিদের প্রেডিকশনটা কি হতে পারে জানেন? আমার মন বলছে রিয়াল মাদ্রিদ লা লিগায় ডমিনেট করবে, কোপা দেল রেতেও করতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ডমিনেট করতে পারবে না। তার কারণ এটা জাভি আলোনসোর প্রথম সিজন। আমার এই কথাটা যে সত্যই হবে এটা আমি বলছি না, আবার সত্য হয়ে গেলে আমি যে অনেক কিছু বুঝি এমনটাও না। এটা জাস্ট আ প্রেডিকশান, সত্য হইতেই হবে এমনটা ধরে না নিয়ে সিজনের শেষ পর্যন্ত অপেক্ষা করাটা, আসলে আমি অপেক্ষা করছি কি হয় আপনারাও করে দেখতে পারেন। জাভি আলোনসোকে যেমন বুঝতে হবে এটা রিয়াল মাদ্রিদ, ভক্ত হিসেবে আপনাদেরও বুঝতে হবে জাভি আলোনসো প্রথম এসেছেন, এটাই তার প্রথম সিজন। এক সিজনে পুরো একটা দলের সিস্টেম আমূল পরিবর্তন করে ফেলবেন এটা আসলে সম্ভব না। বর্তমানে আপনি যে বায়ার্ন মিউনিখকে দেখছেন, বর্তমানে যে পিএসজিকে দেখছেন, এই ক্লাবগুলো একদিন দুই দিনে এইভাবে ব্যালেন্সড হয় নাই। ব্যালেন্স হইতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণের সময় লাগে। জাভি আলোনসোকে কি ওই পরিমাণ সময় রিয়াল মাদ্রিদ দেবে কিনা এটা কর্তৃপক্ষ ডিসাইড করবেন। আপনি অপেক্ষা করতে পারি যে আসলে পরবর্তী ম্যাচগুলোতে বা পরবর্তী বড় ম্যাচগুলোতে জাভি আলোনসো তার ট্যাকটিক্যালি বা মানে মাঠের সিচুয়েশন অনুযায়ী তিনি কিভাবে শিক্ষা নিয়ে রিয়াল মাদ্রিদকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়।
জাভি আলোনসোকে নিয়ে এই ছিল আমার ব্যক্তিগত পর্যালোচনা বা সমালোচনাও বলতে পারেন। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।